মনে রাখবে, সাফল্যের কিন্তু কোনো শর্টকাট হয় না। সঠিক ধারণা আর নিয়মিত অনুশীলনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের বাংলার সবথেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ শব্দার্থ তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 12 এ গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক কবিতা এগুলো ছাড়াও তোমাদের কিন্তু দুটো পাঠ আরও খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। সেটা হচ্ছে ভাষা এবং বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। তার পাশাপাশি এটাও অনেকের মনে একটা ভুল ধারণা আছে। তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখে এসছো যে এই ভাষা এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস তোমাদেরকে বেশ একটা জটিল পরিস্থিতিতে ফেলে বা অনেকটা হয়তো বিরক্তকর পরিস্থিতি তৈরি করে। এবং এই বিরক্ত ভাবটা তোমাদের যাতে না থাকে এবং খুব সহজে এবং সুন্দরভাবে শুধুমাত্র একটা ক্লাসে পুরো অধ্যায় যাতে তোমরা সহজে বুঝে যেতে পারো, তার জন্য সুন্দর, সহজ, সরল করে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য সাজানো। আজকের এই ক্লাসের পর তোমাদের এই অধ্যায় থেকে কোনো সমস্যা থাকবে না। যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের মুখস্থ করতে হবে না, খুব সহজেই তোমরা কিন্তু তার উত্তর দিতে পারবে। তার জন্য তোমাদের বলবো ক্লাসটি একটু মনোযোগ সহকারে শোনো এবং শোনার পরে দেখো যে তুমি উত্তরগুলো নিজে থেকে পারছো কিনা। আমি নিশ্চিত এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই ভিডিওটা দেখার পর। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা শব্দার্থ তত্ত্ব নিয়ে। একটু সংক্ষেপে আমরা আজকের ক্লাসের মূল লক্ষ্যগুলো দেখে নেব। আসলে আমরা ক্লাস শুরু করার আগে আমরা বোঝার চেষ্টা করব এই অধ্যায় থেকে আমাদের কোন কোন বিষয়গুলো খুব ভালো করে দেখে নিতে হবে। সবার প্রথম আমাদের মধ্যে এই অধ্যায়ের ওপর স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। আসলে শব্দার্থ কি, সময়ের সাথে সাথে কিভাবে সেটি বদলায় অর্থাৎ পরিবর্তন হয় এবং সমাজবিজ্ঞানে কিভাবে এই শব্দার্থ তত্ত্ব ধীরে ধীরে শব্দের অর্থ এবং তার যে বদল সেই বদলের উপর কাজ করে, আমরা সেটাও স্পষ্ট ধারণা নিয়ে নেব এই ক্লাস থেকে। এবং কিভাবে এই শব্দার্থ পরিবর্তনের যে সূত্রগুলো আছে বা যে ধারাগুলো আছে, সেই ধারাগুলো কিভাবে একের পর এক পরিবর্তন হচ্ছে এবং সেগুলোর উদাহরণ সহকারে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। এছাড়াও পরীক্ষার জন্য একদম চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেব আমরা, কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করব, কিভাবে খুব সহজে আমরা বিষয়গুলোকে মনে রাখবো এবং মাইন্ড ম্যাপ কী থাকবে যাতে একটা ছোট্ট মাইন্ড ম্যাপে পুরো অধ্যায়টা আমাদের বোঝা যাবে, পুরো অধ্যায়ের আমি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো, সেই সম্পর্কেও কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা একটু শুরু করে নিই এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে অতি সহজে পুরো অধ্যায়টা তোমরা নিজেরা আয়ত্ত করতে পারবে। সবার প্রথমে একটু জেনে নেব যে শব্দার্থ তত্ত্ব কী, শব্দার্থ তত্ত্ব কী এবং কেন এটি ঘটে। দেখো, সবার প্রথম শব্দার্থ তত্ত্ব কী এটা একটু তোমরা জেনে নাও। শব্দার্থ তত্ত্ব কাকে বলে? ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ ও তার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই কি বলবো আমরা? শব্দার্থ তত্ত্ব বলবো। তাহলে ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ এবং তার পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই আমরা শব্দার্থ তত্ত্ব বলবো। তাহলে এখান থেকে খুব সহজে বুঝতে পারলে শব্দার্থ তত্ত্ব বলতে সেই তত্ত্ব বা সেই শাখাকে বোঝাবে ভাষাবিজ্ঞানের যেই শাখায় শব্দের বিভিন্ন অর্থ, আমরা যে ভাষায় কথা বলি সেই সব শব্দের বিভিন্ন অর্থ এবং তার পরিবর্তন ধীরে ধীরে কিভাবে হচ্ছে সমস্তটা নিয়ে যেখানে আলোচনা হয় তাকেই আমরা কি বলবো? শব্দার্থ তত্ত্ব। এবার এইখানে দেখো, এই যে শব্দার্থ তত্ত্ব, এই শব্দার্থ তত্ত্ব প্রথম শব্দটি কে ব্যবহার করেন? ফরাসি ভাষাবিজ্ঞানী মাইকেল ব্রেয়াল প্রথম এই শব্দটি ব্যবহার করেন। তাহলে এইখান থেকে তোমাদের একটি প্রশ্ন হতে পারে, তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও যে ফরাসি বিজ্ঞানী মাইকেল ব্রেয়াল প্রথম এই শব্দটি ব্যবহার করেন। কোন শব্দটি? শব্দার্থ তত্ত্ব শব্দ। ক্লিয়ার হলো? তাহলে শব্দার্থ তত্ত্ব কাকে বলে সেটা জানলে এবং এই শব্দের প্রথম ব্যবহার কে করেন সেটাও তোমরা জানলে। দেখো, বহতা নদী যেভাবে বয়ে যায় অর্থাৎ নদীর স্রোত যেভাবে বয়ে চলে এবং বিভিন্ন সময় আঁকে বাঁকে তার রূপ নেয়, ঠিক সেরকম করে শব্দও কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকে। সেই সমস্ত কিছুই কিন্তু শব্দার্থ তত্ত্বে আলোচনা করা হয়। যেমন উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি এখানে একটা দেখানো হয়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা শব্দ নিয়েছি, শব্দটা কি? সন্দেশ। তোমরা সবাই জানো প্রাচীনকালে অর্থাৎ আগে সন্দেশ কথা অর্থাৎ কীভাবে ব্যবহার করা হতো? সন্দেশ কথার অর্থ ছিল সেই সময় সংবাদ বা খবর, তাই না? সন্দেশ যদি কোনো কেউ যদি আমাদেরকে বলতো এসে যে কোনো সন্দেশ এসছে, তাহলে অবশ্যই সেই প্রাচীনকালে বা আগেকার দিনে সন্দেশ বলতে খবর বা কোনো সংবাদ এসছে তারা
ভেবে নিতেন। কিন্তু বর্তমান সময় যদি আমি তোমাদের বলি যে তোমাদের জন্য আমি সন্দেশ এনেছি, তোমরা খুব খুশি হয়ে যাবে যে তোমাদের জন্য আমি কোনো সুন্দর মিষ্টি খাবার এনেছি। অর্থাৎ প্রিয় মিষ্টান্ন জাতীয় খাদ্যকেই আমরা এখন বর্তমানে সন্দেশ বলে থাকি। তাহলে এইখানে দেখো পরিবর্তনটা কিভাবে হয়েছে? না, এই পরিবর্তনটা হয়েছে, আগে একসময় সন্দেশ মানে সংবাদ বা খবর ছিল, বর্তমানে সেটা মিষ্টান্ন বিশেষ হয়ে গেছে। তাহলে এই যে পরিবর্তন, এই যে অর্থ, এগুলো যে শাখায় আলোচনা হয় সেই শাখাকেই আমরা কি বলবো? শব্দার্থ তত্ত্ব। বোঝা গেল? আশা করছি তোমাদের শব্দার্থ তত্ত্ব কাকে বলে এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এরপরে চলো, যে এই যে শব্দার্থ তত্ত্ব যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, যেমন বহতা নদীর গতির স্রোতে ধীরে ধীরে তার রূপ পরিবর্তন হতে থাকে, ঠিক সেরকম সেই গতির টানের মতো আমাদের যে ভাষা, সেই ভাষা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের মূল কিছু ধারা রয়েছে। মূলত তোমরা ৩টে ধারা হয়তো পাবে এবং তার পাশাপাশি আরও ২টো ধারা আমাদেরকে করতে হবে। তোমরা ৩টে ধারা প্রধান কি পাবে? প্রধান পাবে শব্দার্থের বিস্তার বা প্রসার, দ্বিতীয় পাবে শব্দার্থের সংকোচন, আরেকটা পাবে শব্দার্থের রূপান্তর। এছাড়াও তোমাদেরকে আরও ২টো ধারা করতে হবে, সেটা হচ্ছে শব্দার্থের অপকর্ষ বা অবনতি, আরেকটা শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা জানতে পারলাম শব্দার্থ যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের মোট 5টা ধারা আছে। এক নম্বর ধারা হচ্ছে শব্দার্থের বিস্তার বা প্রসার, 2 হচ্ছে শব্দার্থের সংকোচন, 3 হচ্ছে শব্দার্থের রূপান্তর, 4 শব্দের অবনতি এবং 5 শব্দের উন্নতি। তাহলে এই 5টা ধারার মাধ্যমে শব্দার্থ কি হয় বা শব্দ কি হয়, তার অর্থ পরিবর্তন হতে থাকে। এই যে 5টা ধারা আছে, এই 5টা ধারা তোমাদের সঙ্গে আমি ধীরে ধীরে আলোচনা করব। মাথায় রাখবে এই 5টা ধারা থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং পরবর্তীতেও তোমাদের প্রশ্ন আসবে। অর্থাৎ এই 5টা ধারা যদি খুব ভালো মতো বুঝে যাও, তাহলে তুমি যে কোনো প্রশ্ন পরীক্ষায় যাই আসুক না কেন খুব সহজে অনায়াসে তার উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই শব্দার্থের বিস্তার বলতে কি বোঝায়, শব্দার্থের সংকোচন বলতে কি বোঝায়, শব্দার্থের রূপান্তর বলতে কি বোঝায় এবং তার পাশাপাশি শব্দের অবনতি এবং উন্নতি কি, অর্থাৎ অপকর্ষ এবং উৎকর্ষ কি, সেটাও এক এক করে জেনে নিই। আশা করছি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বা আমাকে মেসেজ করে জানাতে ভুলবে না যদি কোনো সমস্যা থেকে থাকে। এছাড়াও এই নোটসটি এবং এই ধরনের বিভিন্ন নোটস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে যুক্ত হতে পারো, কিংবা আমাদের স্পেসিফিক হোয়াটসঅ্যাপ গ্রুপতে রয়েছে, সেখানেও তোমরা কিন্তু জয়েন হতে পারো। সেখানে তোমরা বিভিন্ন ক্লাস অর্থাৎ গুগল মিটে বিভিন্ন বিনামূল্যে ক্লাসও পেয়ে যাবে এবং বিভিন্ন নোটসও তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। চলো এরপরে আমরা জেনে নেব যে শব্দার্থের বিস্তার বা শব্দার্থের প্রসার বলতে কি বোঝায়। দেখো, শব্দার্থের বিস্তার বা শব্দার্থের প্রসার বলতে কি বোঝায়? খুব সিম্পল একটা, খুব সহজ সরল একটা বিষয়, যে শব্দার্থের বিস্তার বা প্রসার মানে আগে কোনো কিছু একটা খুব ক্ষুদ্র অর্থ ছিল, যেটা বর্তমানে হয়ে গেছে বৃহৎ অর্থ। অর্থাৎ এক কথায় যেটাকে বলবো আমরা খুব সহজে, যে কোনো শব্দের আদি অর্থ কেবল একটি বিশেষ বস্তুকে না বুঝিয়ে ব্যাপক কোনো অর্থ প্রকাশ করে, তাকেই আমরা শব্দের বিস্তার বলবো। মানে আগে কোনো শব্দ কোনো একটা ছোট্ট বিষয়কে বোঝাতো এবং বর্তমানে এসে সেই ছোট্ট বা একটি কোনো বিষয়কে না বুঝিয়ে বিশাল অর্থ বহন করে। অর্থাৎ অর্থ যখন ছোট গণ্ডি পেরিয়ে বড় হয় তখন তাকে আমরা কি বলবো? শব্দার্থের বিস্তার। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে 2টো এরিয়া আছে। প্রথম এরিয়া খুব সংক্ষিপ্ত এবং দ্বিতীয় এরিয়া খুব বৃহৎ। তাহলে এই যে 2টি এরিয়া আছে, এখানে আমি একটি শব্দ নিয়ে আসলাম, সেটা হচ্ছে কালি। দেখো, কালি মানে আদিতে মানে আগে কি বলা হতো, যে কালো কোনো একটা রঙকে বা কালো রঙের কোনো তরলকে কালি বলা হতো। কিন্তু বর্তমানে শুধু কালো রঙের তরল নয়, যে কোনো রঙের তরল তাকেই কিন্তু কালি বলা হয়। সে নীল হতে পারে, সে লাল হতে পারে, কালো হতে পারে, সবুজ হতে পারে, যেই কালার হোক না কেন বা যেই রং হোক না কেন, যে কোনো রঙের তরলকেই কিন্তু কালি বলে। তাহলে আগে যে কোনো একটি অর্থ বোঝাতো, অর্থাৎ কালো রঙের কালিকে, কিন্তু বর্তমানে অনেক অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ বৃহৎ অর্থে বোঝাচ্ছে। তাহলে এই যে আগে কালি মানে ছিল কোনো কালো তরল রং, বর্তমানে এতগুলো রঙকে, যে কোনো রঙকে কিন্তু তরল রঙকে কালি বলা হয়। তাহলে এইটা অর্থ ব্যাপক হলো। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো কি? শব্দের বিস্তার বা শব্দের প্রসার।
ক্লিয়ার হলো? তাহলে এক কথায় শব্দ আগে খুব ছোট গণ্ডিতে ছিল, বর্তমানে তার গণ্ডি পেরিয়ে বৃহৎ হয়েছে। অর্থাৎ আগে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হতো, বর্তমানে ব্যাপক অর্থে। এছাড়াও আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন তৈল। আগেকার ক্ষুদ্র অর্থে কি ছিল না, আগেকার ক্ষুদ্র অর্থে বা সংক্ষিপ্ত যে তার রূপ ছিল সেটা হচ্ছে শুধুমাত্র তিলের রস। সেই তিল থেকে পেশানো যে রস বের হতো, সেই রসটাকেই তৈল হিসেবে সবাই ব্যবহার করত। কিন্তু বর্তমানে যে কোনো শস্যের রসকে, অর্থাৎ যেমন সর্ষে হোক, নারকেলের হোক বা তিলের হোক, যেই হোক না কেন, বা ফুলের যে রস থাকে, সমস্ত কিছু কিন্তু বর্তমানে তৈল হিসেবেই আমরা আখ্যা দিয়ে থাকি। আগে মাত্র একটি অর্থে ব্যবহার হতো, বর্তমান তার অর্থ বৃহৎ হচ্ছে। তাহলে এই যে অর্থ গণ্ডি পার হচ্ছে, ক্ষুদ্র থেকে বৃহতে আসছে, এটাকেই কিন্তু আমরা শব্দের বিস্তার বা শব্দের প্রসার বলবো। আশা করছি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হবে না, খুব সহজ একটা জিনিস। তাহলে আমরা নেক্সট যাচ্ছি। যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বা আমাকে মেসেজ করে জানাতে পারো। এরপরে কি জানবো, শব্দের সংকোচন। অর্থাৎ শব্দার্থের সংকোচন বলতে বোঝায় আদিতে যা কিছু ছিল, অর্থাৎ আগে তোমরা পড়লে আগে ক্ষুদ্র ছিল বৃহৎ হয়েছে, তার উল্টোটা ঠিক হয়ে যাবে শব্দের সংকোচন। অর্থাৎ কোনো শব্দ আদি অর্থ তার খুব ব্যাপক অর্থে ব্যবহার করা হতো, বর্তমানে সেটি ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে সীমাবদ্ধতা, এই যে ক্ষুদ্র অর্থে ব্যবহার করার যে গণ্ডি, তার আগে বৃহৎ গণ্ডিতে ছিল, বর্তমান তার গণ্ডি ছোট হলো, তাহলে এই যে বিষয়টি, এটিকেই কিন্তু আমরা বলবো শব্দার্থের সংকোচন। যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, আগে অন্ন যে বিষয়টি ছিল, অন্ন মানে কি হতো, যে কোনো খাদ্যকে আদিতে মানুষ অন্ন বলতো। তাহলে আদি অর্থ, অন্নের যে আদি অর্থ, সেটা কি ছিল, যে কোনো খাদ্য, যে কোনো ফুড, তাকেই আমরা অন্ন বলতাম আগে। কিন্তু বর্তমানে অন্নর অর্থ পরিবর্তন হয়ে গিয়ে কি হয়েছে, শুধুমাত্র ভাতকে বোঝাচ্ছে। তাহলে আগে যে কোনো খাদ্যকে বোঝাতো, বর্তমানে কি হয়েছে, শুধুমাত্র ভাতকে বোঝাচ্ছে। তাহলে এর অর্থ কি হলো, আগের থেকে সংক্ষিপ্ত হয়ে গেল। আগে বৃহৎ অর্থে ব্যবহার করা হতো, বর্তমানে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হচ্ছে। এই যে শব্দের যে সংকোচন বা শব্দের যে সীমাবদ্ধতা, এটিকে আমরা কি বলবো, শব্দার্থের এক কথায় আমরা সহজে বলি, অর্থ যখন বড় গণ্ডি থেকে ছোট হয়ে যায়, তখনই আমরা শব্দের সংকোচন বলে তাকে আখ্যা করব। ক্লিয়ার হলো? যেমন আরও একটি উদাহরণ, মৃগ। মৃগ মানে তোমরা সবাই জানো, আগেরকার দিনে মৃগ ছিল কি, যে কোনো বন্যপ্রাণী, মানে যে কোনো বন্যপ্রাণীকেই মৃগ বলা হতো। কিন্তু বর্তমানে তার অর্থ পরিবর্তন বলতে ক্ষুদ্র হয়ে, সংক্ষিপ্ত হয়ে সেটি দাঁড়িয়েছে কি, শুধুমাত্র হরিণ। তাহলে এখন মৃগ মানে আমরা জানি হরিণ, মৃগর অর্থ আমরা হরিণ জানি। কিন্তু আদিতে কি ছিল, আদিতে মৃগ মানে যে কোনো বন্যপ্রাণী ছিল। তাহলে এর অর্থ আগে খুব বৃহৎ অর্থে দেখা হতো, এখন কি হচ্ছে, এখন সেটি ক্ষুদ্র অর্থে দেখা হচ্ছে। তাহলে বুঝতেই পারলে যে আগে বৃহৎ ছিল, বৃহৎ অর্থে ছিল, বর্তমানে ক্ষুদ্র অর্থ হয়েছে। একদম সহজ বিষয়। অর্থাৎ প্রথমে যে শব্দের বিস্তার ছিল তার উল্টোটা, আগে শব্দের বিস্তার বলতে আগে সংক্ষিপ্ত ছিল, পরবর্তী সময় বর্তমান অর্থ বৃহৎ হয়েছে। আর শব্দের সংকোচনে আদিতে ছিল বৃহৎ, বর্তমানে ক্ষুদ্র হয়েছে। ক্লিয়ার হলো? আশা করছি কোনো সমস্যা নেই। আরও আমরা যে নোটসটা তোমাদেরকে প্রোভাইড করব, সেই নোটসে কিন্তু অনেক উদাহরণ দেওয়া থাকবে। এছাড়াও তোমরা যদি তোমাদের পাঠ্য বই থেকে পড়ো, তাহলে সেখানেও কিন্তু অনেক উদাহরণ পেয়ে যাবে। এই উদাহরণগুলোই ভালো করে পড়বে, এই উদাহরণ থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এরপরে দেখো, শব্দার্থের রূপান্তর, বা একে কিন্তু সংশ্লেষও বলা হয়, যে শব্দার্থের সংশ্লেষ বা রূপান্তর। এটি কি, এটি কিন্তু আগের যে দুটো পড়ালাম, অর্থাৎ শব্দের রূপান্তর আর শব্দের সংকোচন, তার সম্পূর্ণ উল্টো। আগে যে বিষয়গুলো ছিল, যে বৃহৎ ছিল ক্ষুদ্র হয়েছে বা ক্ষুদ্র ছিল বৃহৎ হয়েছে, কিন্তু রিলেটেড ছিল, তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে এই শব্দের রূপান্তর যেটি, এটা কিন্তু কোনো সাদৃশ্য বা কোনো মিল বা কোনো যোগসূত্রই থাকবে না। অর্থাৎ সহজে যদি বলি তোমাদেরকে, যখন শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থের মধ্যে কোনো স্পষ্ট মিল বা যোগসূত্র থাকবে না, তখনই আমরা কি বলবো, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ। খুব সহজে যদি তোমাদেরকে বলি, তাহলে মনে রাখবে তোমরা, যে আদি অর্থ সম্পূর্ণ পাল্টে গিয়ে নতুন অর্থ তৈরি করাকেই বলা হবে শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ। তাহলে সহজ অর্থে আমরা কি দেখলাম, যে আদি অর্থ সম্পূর্ণ পাল্টে গিয়ে একটা নতুন অর্থ আসবে, মানে আগের অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল থাকবে না, সেই ধরনের শব্দগুলোকে বলবো আমরা শব্দার্থের রূপান্তর। আশা করছি বোঝাতে পারলাম।
যদি একটু আমি তোমাদেরকে আগেরগুলো দেখাই, দেখো কালি, কালি মানে শুধু আগে কোনো একটা তরল কালি ছিল, কালো রঙের তরল কালিকে কালি বলা হতো। বর্তমানে যে কোনো রঙের তরল কালি বোঝানো হয়। তাহলে এই যে দেখো এর সঙ্গেও কিন্তু রঙের মিল আছে, এর সঙ্গেও রঙের মিল আছে। অর্থাৎ আদিতেও রং ছিল, বর্তমানেও রং আছে। অর্থাৎ আগে বৃহৎ ছিল, বর্তমানে ক্ষুদ্র হয়েছে। এই যে বিষয়টা মানে মিল আছে, কিন্তু এখানে কোনো মিল থাকবে না, এখানে একটার সঙ্গে কোনো যোগসূত্র থাকবে না। উদাহরণ দিলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। যেমন হচ্ছে গবেষণা। আদিতে কি ছিল? আদি অর্থ এর ছিল গরু খোঁজা। গবেষণা মানে আদি অর্থ কি ছিল? গরু খোঁজা। বর্তমান অর্থ কি? বর্তমান অর্থ হচ্ছে অনুসন্ধান, নিবিড় অনুসন্ধান বা রিসার্চ। তাহলে এই গরু খোঁজার সঙ্গে রিসার্চের বা অনুসন্ধানের কোথাও কি কোনো মিল আছে? কোনো মিল নেই, কোনো যোগসূত্র নেই। কথাটি বা ওই অর্থটি সম্পূর্ণ পাল্টে গেছে। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলবো? শব্দের রূপান্তর। আরও একটি তোমাদেরকে উদাহরণ দিই, যেমন দারুণ। এই যে দারুণ শব্দটি আদিতে কি ছিল? যে কাষ্ঠ নির্মিত, অর্থাৎ কাঠ দিয়ে যা কিছু তৈরি হতো তার সব কিছুকে বলা হতো দারুণ। কাঠ দিয়ে যা কিছু তৈরি হতো বা কাষ্ঠ নির্মিত যা কিছু থাকতো সবকে কি বলা হতো? দারুণ। কিন্তু বর্তমানে দারুণের অর্থ কি? দারুণের অর্থ বর্তমানে অত্যন্ত খুব সুন্দর, অর্থাৎ দারুণ সুন্দর, তাই না? সৌন্দর্যতা প্রকাশের জন্য আমরা দারুণ কথাটি ব্যবহার করি। তাহলে এই যে শব্দটির আগের সাথে কোনো মিল থাকছে না, কোনো যোগসূত্র নেই, এর পুরো সম্পূর্ণ অর্থটাই নতুন পাল্টে গেছে, নতুন হয়ে গেছে, নতুন অর্থ চলে এসছে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ। আশা করছি বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই পিপিটিটা তোমাদের প্রয়োজন হয়, নোটস হিসেবে প্রয়োজন হয়, কারণ খুব সংক্ষেপে পুরো অধ্যায়টা তোমাদের এখানে তুলে দিয়েছি আমি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রোভাইড করে দেব। আচ্ছা, এরপরে যেটা আমাদের বাকি থাকলো শব্দের উৎকর্ষ আর একটা হচ্ছে অপকর্ষ, অর্থাৎ শব্দের উন্নতি আর একটা হচ্ছে অবনতি। দেখো শব্দার্থের উৎকর্ষ কি? শব্দার্থের অর্থ যখন আগের চেয়ে উন্নত হয়, সম্মানজনক এবং ভালো কিছু বোঝায়, তখনই আমরা কি বলবো? যে শব্দের উৎকর্ষ সেটি। যেমন ধরো মন্দির, আগেকার দিনে যে কোনো গৃহ বা বাড়িকেই মন্দির বলা হতো, কিন্তু বর্তমানে তার অর্থ অনেক উন্নত হয়েছে, তার অর্থ অনেক সম্মানজনক হয়েছে, অনেক ভালো কিছুকে বোঝাচ্ছে। যেমন কি আদিতে মন্দির মানে গৃহ বা বাড়ি ছিল, বর্তমানে মন্দির মানে দেবতার গৃহ বা দেবালয়, অর্থাৎ যেটাকে আমরা মর্যাদাপূর্ণ একটা স্থান হিসেবে চিহ্নিত করি। তাহলে সেই যে অর্থটা কি হয়েছে? অনেক সম্মানজনক হয়েছে, অনেক ভালো কিছু বোঝাচ্ছে এবং উন্নত হয়েছে। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলবো? শব্দার্থের উৎকর্ষ। কি বলবো? শব্দার্থের উৎকর্ষ। শব্দার্থের অপকর্ষ কি? ঠিক তার উল্টোটা, অর্থাৎ শব্দের মান উন্নত না হয়ে সেখানে তুচ্ছ বা হীন হয়ে যায়, সেখানে অনেকটা কিছু তার যে সম্মান, সে সম্মানটা অনেকটা তুচ্ছ হয়ে যায়। সেই ধরনের শব্দগুলোকে আমরা কি বলবো? শব্দার্থের অপকর্ষ। সহজে একটু সংজ্ঞাটা দেখে নিই, যে শব্দের অর্থ যখন আগের চেয়ে হীন, তুচ্ছ বা খারাপ কিছু বোঝায়, তখনই আমরা সেই শব্দকে বা সেই শব্দের অর্থকে শব্দার্থের অপকর্ষ বলবো। ক্লিয়ার হলো? কর্ষ মানে হচ্ছে উন্নতি হবে শব্দের, আর অপকর্ষ মানে অবনতি হবে শব্দের। একদম সাধারণ বিষয়, তাই না? তাহলে একটা উদাহরণ এখানে দিয়ে দেখি। দেখো মহাজন আমি লিখেছি, আগে মহাজন মানে কি বোঝাতো? মহান যে জন, অর্থাৎ মহান ব্যক্তি, তাই না? মহাজন মানে মহান যে জন বা মহান যে ব্যক্তি, তাকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে কি হচ্ছে? মহাজন মানে সুদখোর ব্যক্তি, অর্থের মর্যাদা হ্রাস পাচ্ছে। সুদখোর ব্যক্তিকে আমরা কেউই ভালো চোখে দেখি না, কেউ সমাজের কেউ কিন্তু সুদখোর ব্যক্তিকে ভালো চোখে দেখে না, অর্থাৎ তার সম্মান অনেকটা তুচ্ছ বা হীন হয়ে যাচ্ছে এখানে। এই জন্য এই ধরনের অর্থগুলোকে আমরা কি বলবো? শব্দার্থের অপকর্ষ বলবো। তাহলে যেই অর্থ তার মানকে উন্নত করছে সেটাকে বলবো শব্দার্থের উৎকর্ষ, আর যেই মান শব্দের মানকে আরো নিম্ন পর্যায়ে আনছে, হীন করছে, খারাপ করছে, তাকে আমরা কি বলবো? তার শব্দের অপকর্ষ। ক্লিয়ার হলো? আশা করছি পাঁচটাই বুঝিয়ে দিলাম তোমাদেরকে সহজে। সবার প্রথম আমরা কি পেলাম? শব্দার্থের বিস্তার বা প্রসার, যেটা শব্দের মান অনেক ক্ষুদ্র থেকে বৃহতের দিকে যাবে। শব্দের অর্থ ছোট গণ্ডি পেরিয়ে
বড় গণ্ডির দিকে যাবে, আর শব্দের সংকোচন মানে বড় গণ্ডি থেকে ছোট গণ্ডিতে আসবে। অর্থাৎ আগে ছিল খুব বড় অর্থে বা ব্যাপক অর্থে ব্যবহার হতো, বর্তমানে ক্ষুদ্র অর্থে ব্যবহার হবে। এরপর শব্দের রূপান্তর, যার সঙ্গে কোনো মিলই থাকবে না, সম্পূর্ণ নতুন হয়ে যাবে শব্দটি, শব্দের অর্থটি সম্পূর্ণ পাল্টে যাবে, সেই ধরনের শব্দের অর্থগুলোকে আমরা বলবো শব্দের রূপান্তর বা শব্দের সংশ্লেষ। এরপরে আমরা উৎকর্ষ পেলাম, যেটি শব্দের মান উন্নত করে বা শব্দের মান আরও সম্মানজনক করে তোলে। আর আমরা অপকর্ষ পেলাম, যেটা শব্দার্থের বা শব্দের যে অর্থ সেই অর্থ মানকে আরও হীন বা তুচ্ছ করে দেয়। ক্লিয়ার হলো? আশা করছি তোমাদের বোঝাতে পারলাম পাঁচটা। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে থিসরাস। এই শব্দার্থ তত্ত্বের আরও একটি যদি গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ এই শব্দের পরিবর্তন ছাড়াও আরও যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু থাকে, সেটা হচ্ছে থিসরাস। থিসরাস সম্পর্কে একটু তোমাদের প্রথমে বলে দেই। থিসরাস কি বা থিসরাস শব্দের উৎপত্তি বা অর্থ কি সেটা তোমাদের আগে জানা উচিত। থিসরাস কোন ধরনের শব্দ? এটি একটি গ্রিক শব্দ থেকে আগত। থিসরাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার। এটি একটি গ্রিক শব্দ। এই থিসরাসের যদি শব্দগত অর্থ দেখা যায় তাহলে সেটা হচ্ছে সমার্থকের ভাণ্ডার, কিন্তু যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখা যায়, আমি কি বললাম, সেটি হচ্ছে রত্নাগার। থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। থিসরাস কেমনভাবে সাজানো, এর নিয়ম কেমন আছে, অর্থাৎ থিসরাস কি আমাদের যে অভিধান বা ডিকশনারি আছে সেই রকমভাবে, নাকি তার উল্টোটা বা অন্য কোনোভাবে সাজানো আছে, সেটাও আমরা জেনে নেব। সবার প্রথম যেটা জানতে হবে আমাদেরকে, এর উৎপত্তি আর অর্থ জানলাম। এবার জানতে হবে যে বিশ্বের প্রথম কে এই থিসরাস ব্যবহার করেন। পিটার মার্ক রজেট। পিটার মার্ক রজেট যিনি আছেন, অর্থাৎ পিটার মার্ক রজেট 1852 সালে প্রথম আধুনিক থিসরাস প্রকাশ করেন। পিটার মার্ক রজেট 1852 সালে প্রথম আধুনিক থিসরাস কি করেন, প্রকাশ করেন। থিসরাস, আধুনিক থিসরাসের নাম কি ছিল? থিসরাস অফ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই যে আধুনিক যে থিসরাস, অর্থাৎ থিসরাস অফ ইংলিশ ওয়ার্ডস অফ ফ্রেজেস, এর প্রকাশিত কত সালে হয়? এর প্রকাশিত হয় 1852 সালে। কে প্রকাশ করেছিলাম বললাম? কে প্রকাশ করেছিলেন বললাম? পিটার মার্ক রজেট 1852 সালে। মনে থাকবে তো যে বিশ্বের প্রথম থিসরাস কে প্রকাশ করেন কত সালে? পিটার মার্ক রজেট 1852 সালে। এরপরে তোমাদের থিসরাসের সঙ্গে সাধারণ অভিধানের একটু পার্থক্য বলে দেই। তোমরা যদি কেউ ডিকশনারি ব্যবহার করেছো বা অভিধান ব্যবহার করেছো, তাহলে দেখবে সেখানে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে, অর্থাৎ এ টু জেড বা যদি বাংলা হয়ে থাকে সেখানে অ আ হ্রস্ব ই এভাবে একটা সিরিয়াল ওয়াইজ বা বর্ণানুক্রমিক কিন্তু সাজানো হয়ে থাকে। কিন্তু এখানে যদি থিসরাস দেখো তাহলে এটা সাজানো হয়ে থাকে ভাবানুক্রমিক বা কনসেপচুয়াল। যেমন ধরো তুমি আপেলের সম্পর্কে জানতে চাও, যে তোমার আপেল সম্পর্কে ধারণা নেই, তাহলে তুমি যদি ফলের যদি লিস্টে যাও, কোনো ফ্রুটস লিস্ট, সেই ফলের লিস্টে বা ফ্রুট লিস্টে গেলে তুমি কিন্তু আপেল সম্পর্কে বা আরও এই ধরনের ফল সম্পর্কে তুমি কিন্তু একটা লিস্ট পেয়ে যাবে। সেখানে তুমি সমস্ত ফলগুলো একত্রে পেয়ে যাবে। অর্থাৎ ভাবানুক্রমিক, আগে যেমন সাধারণ ডিকশনারিতে যেমন মানে আলফাবেট অনুযায়ী হয় বা বর্ণানুক্রমিক হয়, এখানে ভাবানুক্রমিকভাবে সাজানো থাকে। এটাই হচ্ছে অভিধানের সঙ্গে থিসরাসের পার্থক্য। কনসেপচুয়াল সাজানো থাকে যেটা বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কি এই যে থিসরাস যেটা পিটার মার্ক রজেট প্রথম প্রকাশ করেছিলেন, এটা কি শুধুমাত্র ওই গ্রিক ভাষায় বা ইংলিশ ভাষাতেই আছে? না, বাংলাতেও এই ধরনের থিসরাস রয়েছে। বাংলার যে প্রথম থিসরাস সমার্থ শব্দকোষ, সেটি রচনা করেছিলেন অশোক মুখোপাধ্যায়। কত সালে? 1987 সালে তার সাহিত্য সংসদ থেকে এটি প্রকাশিত হয়। বাংলার প্রথম থিসরাস অশোক মুখোপাধ্যায় 1987 সালে সাহিত্য সংসদ থেকে প্রকাশিত করে থাকেন। এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে খাতাতে লিখে নেবে। অবশ্যই কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসবে। আর এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবার যদি তোমরা এগুলো দেখে নাও, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের জলের মতো জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এবং যে ধরনের প্রশ্ন থাকুক না কেন, তুমি নিজে থেকে করতে প্রায় ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু তুমি নিজে থেকে করতে পারবে। কেমন? তাহলে আমরা কি জানলাম? সবার প্রথম শব্দার্থ কাকে বলে সেটা জানলাম। এরপর এরপর শব্দার্থের যে পরিবর্তন, সেই শব্দার্থের পরিবর্তন, 5 প্রকারের পরিবর্তন সম্পর্কে জানলাম। এরপর আমরা থিসরাস জানলাম, তাই না? তাহলে এক নজরে কিভাবে এই শব্দার্থের পরিবর্তন সাজানো হয়েছে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথম দেখো 5টা যে ভাগ বললাম বা 5টা যে ধারা বললাম,
শব্দের বিস্তার, শব্দের সংকোচন, রূপান্তর, উৎকর্ষ আর অপকর্ষ। সহজে কিভাবে মনে রাখবে যে বিস্তার মানে ছোট থেকে বড়, যে শব্দের বিস্তার মানে বড় থেকে ছোট নয়, শব্দের বিস্তার মানে আগে ছোট অর্থ ছিল, বর্তমানে তার অর্থের অনেক ব্যাপক রূপ নিয়েছে বা অনেক বৃদ্ধি হয়েছে বা বড় হয়েছে, তার গণ্ডি বড় হয়েছে। শব্দের সংকোচন আগে বড় ছিল, বর্তমানে তার গণ্ডি ছোট হয়ে গেছে বা নির্দিষ্ট হয়ে গেছে। শব্দের রূপান্তর সম্পূর্ণ নতুন অর্থ। উৎকর্ষ শব্দের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। অপকর্ষ শব্দের মর্যাদা অনেক হ্রাস পাবে। যদি উদাহরণ হিসেবে দেই আদি অর্থ আর বর্তমান অর্থ, যে শব্দের বিস্তার যেমন কালি, যেটা কালো তরল ছিল এবং বর্তমানে সেটি যে কোনো তরল রঙের বস্তুকেই কিন্তু কালি বলা হয়। অন্ন আগে কি ছিল, যে কোনো খাদ্য ছিল, বর্তমানে শুধুমাত্র ভাতকেই অন্ন হিসেবে বোঝা হয়। এরপর গবেষণা, আগে অর্থ ছিল গরু খোঁজা, বর্তমানে কি হয়েছে, ও বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান। এরপর মন্দির সাধারণ গৃহ ছিল, বর্তমানে সেটি হয়েছে দেবতার গৃহ। এরপর মহাজন আগে ছিল মহান যে ব্যক্তি বা মহান ব্যক্তি, বর্তমানে হয়েছে সুদখোর ব্যক্তি। তাহলে এইভাবে এই যে শব্দের বিস্তার, সংকোচন, রূপান্তর, উৎকর্ষ আর অপকর্ষ, এইভাবে ছক বানিয়ে তোমরা আরও উদাহরণ, মিনিমাম প্রতিটির 5টা করে উদাহরণ তোমরা একবার খাতায় সাজিয়ে নিও। যদি সাজাতে পারো তাহলে ধরে নিও যে তুমি যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু পারবে। বই থেকে একবার পড়ে নিও, পড়ার পরে এই কাজটা তোমরা বাড়িতে করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিও, আমি দেখে নেব। পরে দেখো যে পরীক্ষায় আমরা যদি এভাবে করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। তাহলে কোন জায়গায় ভুল হতে পারে স্যার? ভুল হতে পারে যে জায়গাগুলো, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় সাধারণত যে ভুলগুলো হয় তোমাদের, অর্থাৎ কমন মিস্টেকগুলো, সেগুলো দেখো। সবার প্রথম, যে শব্দের বিস্তারের সঙ্গে আমরা শব্দের রূপান্তর গুলিয়ে ফেলি। আগে যে দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই ভুলটা বারবার করেছে, যে শব্দের বিস্তারের সঙ্গে শব্দের রূপান্তর গুলিয়ে ফেলেছে। এটা দুটো কিন্তু একই জিনিস নয়। সঠিকটা কি, যে বিস্তার হচ্ছে আদি অর্থে সংক্ষিপ্ত ছিল, বর্তমানে তার অর্থ অনেকটা বেড়েছে বা বৃদ্ধি হয়েছে। যেমন কালি মানে কোনো তরল ছিল, বর্তমানে যে কোনো ধরনের রঙকে কালি বলা হয়। আর রূপান্তর অনুযায়ী কী আছে, রূপান্তর হচ্ছে যে কোনো শব্দ তার আগের অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল থাকবে না, পুরোপুরিভাবে পাল্টে যাবে। উদাহরণ হিসেবে তোমাদেরকে গবেষণার উদাহরণটা দিয়েছিলাম। এরপর যে ভুলটা করে থাকে সবাই, সেটা হচ্ছে থিসরাস আর অভিধানকে একই ভেবে নেয়। যে থিসরাস আর ডিকশনারি যেটা আমরা ব্যবহার করি, সেই থিসরাস এবং অভিধান একই, কিন্তু একই নয়। এটা কিভাবে? অভিধান মানে হচ্ছে বর্ণমালা অনুযায়ী অর্থাৎ আলফাবেট, অর্থাৎ এ বি সি বা অ আ ক খ, এইভাবে কিন্তু সাজানো থাকে। আর থিসরাস যেটা থাকে সেটা ভাব বা অর্থ অনুযায়ী কনসেপ্টচুয়াল থাকে, তার কনসেপ্ট অনুযায়ী একের পর এক সাজানো থাকবে। ক্লিয়ার হলো? তাহলে এই দুটোর পার্থক্যটা কিন্তু যথেষ্ট রয়েছে। এছাড়াও আরও একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে অপকর্ষ মানেই হচ্ছে গালাগালি। তো ওটা কি হবে? এটা একটা গালাগালি না, এটাও ভুল ধারণা। শব্দের অপকর্ষ মানে গালাগালি নয়, বরং আগের চেয়ে তার যে অর্থটা, সেই অর্থটা হীন বা নিচু হয়ে যাওয়া। কেমন? যেমন একটা উদাহরণ এখানে দিয়েছিলাম, আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আরেকটা উদাহরণ এখানে দিয়েছি। যেমন ঝি মানে কি ছিল? ঝি মানে আগে কন্যাকে বোঝাতো, বর্তমানে পরিচালিকা বা কাজের মেয়েকে ঝি অর্থে ব্যবহার করা হয়। তাহলে ঝি আগে ছিল কন্যা, বর্তমানে পরিচালিকা বা কাজের মেয়েকে বোঝানো হয়। তাহলে এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে একবার দেখে নিতে হবে। তাহলে পুরো বিষয়টা যে পড়ালাম, কিভাবে তোমরা খুব সংক্ষেপে 1 মিনিটে মনে রাখতে পারবে, তার জন্য একটা সহজ সরল মাইন্ড ম্যাপ তোমাদের কাছে উপস্থাপন করছি, একবার দেখে নাও। এই মাইন্ড ম্যাপটা যদি তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো বা ভালো করে তোমাদের মাথায় একদম সেট করে নিতে পারো, তাহলে কিন্তু এটা ভোলার আর একদমই কথা নয়। যেমন দেখো, সবার প্রথম শব্দার্থতত্ত্ব কাকে বলে তোমরা জেনে গেছো। এর প্রবর্তককে মাইকেল ব্রেয়াল। ঠিক আছে? এর 5টি পরিবর্তনের ধারা আছে: শব্দের বিস্তার, শব্দের সংকোচন, শব্দের রূপান্তর, শব্দের উৎকর্ষ, শব্দের অপকর্ষ। এরপর তোমাদের যেটা পড়তে হবে থিসরাস, যার ব্যুৎপত্তি অর্থ হচ্ছে রত্নাগার। এবং এই থিসরাস যেটা কিভাবে সাজানো হয়েছে, ভাবানুক্রমিকভাবে সাজানো হয়েছে, আলফাবেটিক্যালি নয়, ভাবানুক্রমিকভাবে সাজানো হয়েছে। এবং এই থিসরাস প্রথমকে লিখেছিলেন তোমাদের কাছে এখানে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। থিসরাস প্রথম পিটার মার্ক রজেট কিন্তু প্রকাশিত করেছিলেন, এবং বাংলাতেও এই থিসরাসের কিন্তু নিদর্শন দেখতে পাওয়া যায়। বাংলায় যে থিসরাসের নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে
অশোক মুখোপাধ্যায় 1987 সালে, আর পিটার মার্ক রজেট 1852। তাহলে সবার প্রথম পিটার মার্ক রজেট 1852 সালে, আর অশোক মুখোপাধ্যায় 1987 সালে। ক্লিয়ার হলো? আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো বা কোনো সমস্যা তোমাদের না হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য ছোট্ট একটি প্র্যাকটিস সেট দিলাম। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, টোটাল 15টি প্রশ্ন তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য দিলাম। তোমরা কি করবে, প্রশ্নগুলো এক এক করে সমাধান করার চেষ্টা করবে, এবং সমাধান করার পর আমি এর উত্তরও তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে উত্তরটাও তোমরা খুব সুন্দর করে মিলিয়ে নিও যে তোমরা কটা প্রশ্ন ঠিক করতে পারলে আর কটে প্রশ্ন তোমাদের ভুল হলো। এছাড়াও তোমাদের জন্য একটা প্র্যাকটিস দিলাম, বাড়ির কাজ থাকলো তোমাদের জন্য। যেমন থিসরাস কাকে বলে, থিসরাস কাকে বলে, শব্দের রূপান্তর বলতে কি বোঝো, এই শব্দার্থের যে পরিবর্তনের কারণগুলি কি কি, বা শব্দার্থের বিস্তার আর সংকোচনের উদাহরণ দাও। তো এই ধরনের কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দিলাম। যদি এটা লিখে নিতে পারো না, এই নোটস থেকেই তোমরা যদি ছোট ছোট করে নোটস ডাউন করো খাতাতে, তাতেই কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই অধ্যায় থেকে কোনো একটা প্রশ্নও তোমাদের ভুল হবে না। মনোযোগ সহকারে পড়ে দেখো, আমি তোমাদের বলছি কোনো ভুল বা কোনো ত্রুটি তোমাদের আসবে না। এইখান থেকে 1 নাম্বারও তোমাদের কাটা যাবে না। মনে রাখবে, সাফল্যের কিন্তু কোনো শর্টকাট হয় না। সঠিক ধারণা আর নিয়মিত অনুশীলনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। আমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের কিন্তু সঠিক ধারণা এবং নিয়মিত নিয়ম করে আমাদের অনুশীলন করা প্রয়োজন। তার জন্য তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট দিলাম, অবশ্যই সেটা করে কিন্তু সাবমিট করবে। আর ভিডিওটি কেমন লাগলো একদমই বলতে তা ভুলবে না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাস আপাতত এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।